নাটক কম করো প্রিয়, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোন সময়টাকে আমি আজকের ভ্লগে আনতে যাচ্ছি। আমরা একটা এক্সিবিশনে গিয়েছিলাম জুলাই আগস্ট, সেটাকে নিয়ে যে এক্সিবিশনটা হয়েছিল। এরপর বিকেলে বসে এক কাপ চা খেলাম। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ। এটা অনেক দিন আগের ভিডিও, আসলে আমি অনেক পরে এডিট করছি। আমরা গিয়েছিলাম দৃক গ্যালারিতে। আমাদের জুলাই থেকে যে ঘটনাগুলো ঘটলো, জুন থেকে অ্যাকচুয়ালি, এবং অগাস্টে তো আসলে পতন হলো স্বৈরাচারী সরকারের, এর পর দৃক গ্যালারিতে একটা বড় এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। যে এক্সিবিশনে কার্টুনিস্টরা সেই সময়কার সব ঘটনাগুলোকে ছবি এঁকে প্রকাশ করেছিলেন কার্টুনের মাধ্যমে। তো এখানে এই যে মানে এই সময়টা নিয়ে বলার মতো আসলে ভাষা আমি না খুঁজে পাই না। এটা যে কত বড় ট্রমা বাংলাদেশের মানুষের জন্য, কারণ আজ পর্যন্ত কোনো সরকার এসে এরকম ভয়ঙ্কর অন্যায় তার দেশের নাগরিকের উপর করেনি। কি করে আসলে আমাদের সন্তানদের বুকে আসলে গুলি চালালো এই সরকার, এইটা আসলে আমি বুঝতে পারি না। এটা আমার কোনোভাবে আমার মাথা দিয়ে ঢোকে না, কিভাবে সম্ভব। ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে, পুরো জীবনটা তাদের পড়ে আছে। এটা নিয়ে আসলে আমি ব্লগ করতে পারিনি, আমি ভিডিও ফুটেজগুলো এনে রেখে দিয়েছিলাম, কারণ এটা নিয়ে বলার মতো কোনো ভাষা আমার নেই, মানে কিচ্ছু বলার নেই। এবং তাদের কর্মফলের কারণে কিন্তু বঙ্গবন্ধুর ইমেজটাকে তারা নষ্ট করে ফেলেছে। যেই লোকটা আমাদের দেশের স্বাধীনতার জন্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যার ডাকে আসলে দেশ স্বাধীন হয়েছিল, তাকে আসলে একদম ধুলায় লুটিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে কি বলবো আর। যাই হোক, আমি এক্সিবিশনে ফিরে আসি। এই যে মুগ্ধর সেই পানির বোতল, প্রচুর মানুষ এসেছিল, এত ইমোশনাল একটা এক্সিবিশন ছিল। আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, তাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম কি হচ্ছে কি হচ্ছিল না। এবং এখানে একটা স্ক্রিন আছে, টেলিভিশন স্ক্রিন, সেখানেও আসলে দেখানো হচ্ছিল যে সেই সময় আসলে সরকার কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং বিদেশি মিডিয়াগুলো আমাদের কিভাবে হেল্প করেছে, দেশি মিডিয়াগুলো আমাকে কিভাবে হেল্প করেছে, সেই সকল ধরনের ভিডিও ফুটেজ ওখানে দেখানো হচ্ছিল। এই সময়টা বাঙালি জাতির জন্য একটা আতঙ্কের সময় ছিল। ইন্টারনেট নাই, টেলিভিশনে কোনো লাইন দেখা যাচ্ছে না, শুধু বিটিভি। আমাদের আবার বাসাতে বিটিভি ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ কোনো ডিশের লাইন ছিল না। নেটফ্লিক্সও দেখতে পাচ্ছি না, কিছু না, বাসার মধ্যে আছি। চারি কী হচ্ছে বুঝতে পারছি না। এদিকে বোমা হচ্ছে, ওদিকে গুলি মারছে, চিৎকার শুনতে পাচ্ছি, আমার স্টাডির বারান্দা দিয়ে বারুদের গন্ধ আসছে, কিন্তু টোটাল সিনারিওটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে গেল। তারপর যখন ডিশের লাইন আমরা নিলাম, তখন আমরা আসলে আল জাজিরা, সিএনএন, বিবিসি এগুলো দেখতে শুরু করলাম এবং বুঝলাম আসলে ঘটনাটা কি ঘটছে। এবং এটা একটা কেমন অদ্ভুত ব্যাপার, যে এই দেশের সরকার তার মানুষকে প্রোটেক্ট করার কথা, জান দেওয়ার কথা, প্রাণ দেওয়ার কথা, তারাই জান নিয়ে নিচ্ছে, প্রাণ নিয়ে নিচ্ছে। একজন মা দুধের বাচ্চাকে দুধ খাইয়ে বারান্দায় দাঁড়ালো, সেখানে গ্রিল ছিদ্র করে গুলি এসে তার গায়ে লেগে সে মারা গেল। ট্যাঙ্কের উপর থেকে একটা বাচ্চাকে টেনে হিঁচড়ে লাথিয়ে ফেলে দেওয়া হলো, তারপর আবার সেই লাশ এই পাশ থেকে ও পাশে ফেলে দিল। মানে এগুলো নেওয়ার মতো ট্রমা না, মানে এটা বিশ্বাস করা যায় না। এই মানে কোনো দেশের সরকার এত নিষ্ঠুর নির্দয় হতে পারে, এটা আসলে ভাবতে খুব কষ্ট লাগে। মানে বাচ্চাদের গায়ে গুলি চালানোর কোনো যুক্তি আমি কোথাও খুঁজে পাই না। যারা এখনও আওয়ামী লীগের হয়ে কথা বলেন, আমি জানি না তারা এটাকে কেন বিচ্ছিন্ন একটা ঘটনা মনে করেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা আওয়ামী লীগ সরকারের দেশ চালানোর একটা পদ্ধতি, এটাই আমি বলবো। এটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে আপনারা লিগালাইজ করার চেষ্টা করেন। এই ঘটনাকে কোনোভাবেই, কোনো যুক্তিতেই এটা অ্যাকসেপ্টেবল না। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না, আমি জামাতও করি না, আমি শিবিরও করি না, আমি জাতীয় পার্টিও করি না, আমি কমিউনিস্টও না, কিন্তু এই ঘটনা মেনে নেওয়া যায় না। এবং এই যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে সাপোর্ট করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এভাবে নেমে আসবে, এইভাবে একত্রিত হয়ে যাবে দেশের মানুষ, এটা কল্পনা করা যায় না। আমরা যারা বাসায় ছিলাম, বাসা থেকে আমাদের যেভাবে সম্ভব, যেভাবে যাওয়া যায়, যেই জায়গায় বিকাশে টাকা পাঠানো যায়, খাবার পাঠানো যায়, আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে আমরা আসলে সহযোগিতা করেছি, হেল্প করেছি।
এবং যেদিন হাসিনা সরকারের পতন হয় সেদিন আমি নিজে কানকে চোখকে বিশ্বাস করতে পারিনি যে পতন হয়েছে। এবং আমরা যে বাইরে বেরিয়েছি উল্লাস করার জন্য, সেই মিছিলের মধ্যে গুলি ছোড়াছুড়ি হয়েছে। ভয়ে আমরা প্রাণে বেঁচে ফিরেছি। মানে এটা এই সময় যে দেশে না থেকেছে সে বুঝতে পারবে না এই দেশে কি হয়েছে। এবং পুলিশ একটা বাহিনীকে কি করে নষ্ট করে দেওয়া যায়, এটা এই সরকার দেখিয়ে গেল। মানে এই সরকার একটা বাহিনী, দেশ রক্ষা করার একটা বাহিনীকে পচিয়ে দিয়ে গেছে, মানে আমি আসলে খুব এক্সাইটেড হয়ে যাই এটা নিয়ে কথা বলার জন্য। আমি এটা নিয়ে আসলে কোনো কথাই বলতে পারি না। এবং এই সময় আমি প্রচণ্ড ট্রমাতে ছিলাম এবং কি পরিমাণ কাঁদছি যে আমরা সবাই এই বাচ্চাদের গায়ে গুলি দেখে, এদের সাহস দেখে। এই জেনজি বলে কিছুই পারে না, ফার্মের মুরগি, এদের দিয়ে কিছু হবে না, এরা একটা সরকারকে উল্টায় পাল্টায় ফেললো। এখন কতজন কত কথা বলে বিদেশের শক্তি ছিল, বিদেশের এই হেল্প ছিল, হেন ছিল, তেন ছিল, সবই ছিল, মেনে নিচ্ছি, আপনাদের কথাই মেনে নিচ্ছি। কিন্তু ওদের সাহসকেও আপনারা ছোট করে দেখতে পারেন না। ওরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এবং আশা করি আসলে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই যে আমরা স্বৈর সরকারের হাত থেকে রক্ষা পেলাম, সেটাকে আসলে বাঁচিয়ে রাখা উচিত এবং সেই দায়িত্ব আমাদেরই। নতুন প্রজন্মকে সুন্দর এবং কলুষিত সমাজ থেকে বের করে একটা সুন্দর সমাজ দেওয়ার দায়িত্ব আমাদের। জানি না এটা কতটুকু সম্ভব, কি সম্ভব, দেশে কী হবে, এতটা বলার মতো বিচক্ষণ ব্যক্তি আমি না। তবে এই ট্রমা আমি এখনও কাটাতে পারি না। আমার তীব্র কষ্ট হয় এই সময়। আমার প্রচুর মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আমি এই জুলাইকে সাপোর্ট করছি বলে, আমি এই আন্দোলনকে সাপোর্ট করছি বলে, এবং তাতে আমার কিছু যায় আসে না। সেই সকল মানুষ আমার জীবনে থাকুক আমি চাইও না। কিছু ব্যাপারে আমি একটু একরোখা, একটু কট্টর, একটু অন্যভাবে চিন্তা করি। তো এই বিষয়টা আমার কাছে এরকম, এটা আমার কাছে খুবই ইমোশনাল একটা জায়গা। এই এক্সিবিশনে অনেক আগে গিয়েছিলাম আসলে, কিন্তু কোনোভাবেই না আমি এটা নিয়ে কোনো ভ্লগ করতে পারছিলাম না। আমি যে কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না। 15 বছরের এই সরকারের ইতিহাসের পতন এত সহজে হয়ে যাবে আমি ভাবিনি, এটা এত অল্প আন্দোলনে। তবে একটা থেকে একটা শেখার বিষয় কি, ইগো আসলে কোনো বিষয় না, ইগোকে পোষণ করতে হয় না। এবং আমি সর্বে সর্বা, এটা হতে দেওয়া উচিত না। আপনি যতই উপরে ওঠেন না কেন, আপনি হাম্বল হবেন, আপনি মানুষের কথা শুনবেন। একজন লিডারের উচিত মানুষের কথা শোনা, সেটা সে যেই পজিশনে, যে জায়গাতেই সে লিড দেখ না কেন, সে দেশ লিড দেখ, সে কোনো অফিস লিড দেখ, সে বিজনেস লিড দেখ, তার অলওয়েজ শোনা উচিত তার এমপ্লয়িরা, তার সাথে কাজ করা মানুষরা, তার জনগণরা কি বলছে, কি চায়, সেটা শুনতে হবে। এটা হচ্ছে একজন ভালো লিডারের কোয়ালিটি। একরোখা, গোয়ার্তুমি, ইগো, আমাকে বলছে আমি দেখায় দিব, এগুলা করাটা ঠিক না। এই ঘটনা এক নিমেষেই থামিয়ে দেওয়া যেত যদি আমাদের প্রাইম মিনিস্টার, যিনি ছিলেন সেই সময়, একটা সুন্দর বক্তব্য দিতেন সেই রংপুরের ঘটনার পরে। কিন্তু উনি কি করলেন, উনি তেলের মধ্যে ঘি ঢেলে সেটাকে আরও উস্কে দিলেন। এবং অহংবোধ মানুষের কম হওয়া উচিত। অহংকার মানুষের পতনের মূল। যাই হোক, এরপর ড্রিকে একটা খুব সুন্দর ক্যাফে আছে, আমি ওখানে বসলাম। খুব সুন্দর সুন্দর অনেক ধরনের কথাও লেখা আছে চারিপাশে, যেগুলো ভালো লাগবে। এটা কোনো ফ্যান্সি ক্যাফে না, এদের জাস্ট খালি স্মুদি আর একটু চা, কফি আর স্যান্ডউইচ পাওয়া যায়। বাট ক্যাফেটা খুব সুন্দর। মাঝে মধ্যে এইসব জায়গায় ঘুরে আসবেন, ভালো লাগবে। জীবনের মানে খোঁজার জন্যই তো জীবন। তো কখনো কখনো জীবনের মানেটা একটু উল্টে পাল্টে যায়, সেই সময় ঘুরে আসবেন, বসে থাকবেন কিছুক্ষণ, ভালো লাগবে।